যদি এইরকম প্রশ্ন আসলো যে ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়, সেখানে কিন্তু আহ এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। আপনি যদি ওই ঠিক ক্রিকেটের উদাহরণ, বাংলাদেশ ক্রিকেট টিম এবং ভারতীয় ক্রিকেট টিমের মধ্যে যে পার্থক্য, তার থেকেও বোধহয় সম্ভবত অনেকটা বেশি পার্থক্য রয়েছে ভারতের সেনাবাহিনী বা সেনার শক্তি এবং বাংলাদেশের সেনার শক্তি। সারা বিশ্বের 137টা দেশের যে মিলিটারি পাওয়ারের যে আমরা কম্পারিজন করি, যে ইতিহাস রয়েছে, তাতে ভারতের স্থান চতুর্থ। আমেরিকা, রাশিয়া, চীনের পরই ভারতের স্থান। আর সেখানে বাংলাদেশ আর্মির বা বাংলাদেশের সামরিক শক্তির স্থান 37 নম্বরে। আশা করি আমি তুলনাটা বোঝাতেই পারছি। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধটা করবে কি করে? আমি যে আপনাকে বললাম, একটা ছোট্ট উদাহরণ দিই, যে বাংলাদেশের স্থান ভারতবর্ষে না পৃথিবীর সামরিক শক্তিতে 37 নম্বরে, সেখানে ভারত 4 নম্বরে রয়েছে। আজকে যদি শুধু ফাইটার প্লেনের কথা বলেন, বাংলাদেশে 100-র কাছাকাছি আর ভারতের কাছে 1100-র কাছাকাছি। তো এই যদি স্ট্রেংথ হয়, বাংলাদেশ আর্মি স্ট্রেংথ মোটামুটি 1.25 লাখ থেকে 1.5 লাখ, ভারতবর্ষের 14 লাখের উপর। তো এই স্ট্রেংথ নিয়ে তো লড়তে পারবে না। এবং যে ট্যাঙ্কের কথা বলছেন, দেখুন 71 সালের পৃথিবী, 2024-এ পৃথিবী কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা মুহূর্তের মধ্যে সমাজ মাধ্যমের থ্রু দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এখন সারা পৃথিবীতে বিশ্ব জনমত তৈরি করতে কিছুক্ষণ সময় লাগে। আমার মনে আছে যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা পৃথিবীর দরজায় দরজায় ওনাকে ঘুরতে হয়েছিল, ব্যক্তিগতভাবে যেতে হয়েছিল, যে বাংলাদেশে যে ভয়াবহ অত্যাচার করছে খান সেনারা, ইস্ট পাকিস্তানের যে খান সেনারা, জেনারেল ইয়াহিয়া খান এবং টিক্কা খানের অঙ্গুলি হেলনে, তার জন্য কোটি কোটি বাংলাদেশের রিফিউজি বা ইস্ট পাকিস্তানের রিফিউজি তারা ভারতবর্ষে প্রবেশ করছে, যেটা ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে। এবং এই গ্রাউন্ডেই ইন্দিরা গান্ধী আমেরিকাতে যান। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমেরিকার তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন, ওনার নিজস্ব রাজনীতির কারণে উনি ভারতকে কোন রকম সাহায্য করতে তো সমর্থন রাজি ছিলেনই না, বরং উনি পাকিস্তানকে সাপোর্ট করে গেছেন। এবং তখন কিন্তু ইন্দিরা গান্ধী চলে যান রাশিয়া, এবং রাশিয়ার তৎকালীন যে অবিভক্ত রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ব্রেজনেভ কিন্তু খোলা হাতে ভারতকে সাহায্য করে। এবং এই যে তখন আমেরিকা পাঠিয়েছিল সপ্তম নৌবহর, তখন এরাও রাশিয়াও বলে যে সপ্তম নৌবহর আসলে কিন্তু আমাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ভারতের পক্ষে এবং আমেরিকা আর পাকিস্তানের বিপক্ষে। তো ন্যাচারালি আমেরিকা যখন পিছু হটে, তখন পাকিস্তান বিপদে পড়ে যায়, পাকিস্তান বাধ্য হয় সারেন্ডার। তো আজকের দিনে কিন্তু যেরকম ভাবে 71 সালে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে গণহত্যা হয়েছিল এবং সমস্ত নারকীয় অত্যাচার খান সেনারা ধামাচাপা দিয়ে দিয়েছিল, সমস্ত রেডিও টেলিভিশন তখন ছিলই না, এবং লোকের যে ভিজুয়াল এফেক্ট, যেটা ইম্প্যাক্ট হয় দেখলে, সেটা অডিওতে হয় না, রেডিওতে হয় না। কিন্তু আজকাল দেখুন প্রত্যেকের হাতে একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে। শান্তি অশান্তি দুটোর জন্য কিন্তু এই অস্ত্রটা ভয়ঙ্কর এবং প্রতিটা মানুষের কাছে রয়েছে, সেটা হচ্ছে মোবাইল ফোন। এই জমানাতে আমার মনে হয় না ট্যাঙ্কার নামিয়ে, বা এখন তো দেখুন ছাত্রদের একটা অংশ নিশ্চিতভাবে এই সরকার, এই অন্তর্বর্তী অসাংবিধানিক সরকারের সাপোর্টে রয়েছে, একটা বড় বৃহত্তর অংশ এই ইউনূসের এই অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, প্রতিরোধ শুরু হয়েছে। তো এগুলো এখন আমার মনে হয় না যে বাংলাদেশে ঢাকার রাস্তায় আর ট্যাঙ্ক দেখা যাবে, সে ক্ষমতা আমার মনে হয় না ইউনূসের রয়েছে। বিশ্ব জনমত কিন্তু এখন অনেক জাগ্রত। এখন আর পৃথিবীটা শুধু ওই কোল্ড ওয়ারের জমানায় রাশিয়ান ব্লক আর আমেরিকান ব্লক, ন্যাটো, ভার্সো,
সেসব নেই। এখন পৃথিবীর ছোট সে ছোট রাষ্ট্র, তারাও কিন্তু স্বাধীন মতামত দেয়, কারণ বিশ্ব জনমত আজকের পৃথিবীতে জিও পলিটিক্স এর সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আমি সম্ভাবনা দেখছি না যে বাংলাদেশে ঢাকার রাজপথে ট্যাঙ্ক ঘুরে বেড়াবে, আমি সম্ভাবনা কিন্তু দেখছি না। একটা ছবি, বেশ কিছু ছবি এটা ভাইরাল হয়েছিল যখন ছাত্র আন্দোলনটা প্রথম দিকে দানা বাঁধছিল, মানে শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে আসার কিছুদিন আগে পর্যন্ত। সেখানে কিন্তু বেশ কয়েকটা ইউএন সাইন দেওয়া বেশ কয়েকটা ট্যাঙ্ক কিন্তু রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল বাংলাদেশের। এগুলো তাহলে কোথা থেকে এসেছিল বলে আপনি মনে করেন? দেখুন, কিছু হয় যে সাধারণভাবে যে আর্মার্ড ভেহিকল হয়, আপনি যদি আমাদের ভারতবর্ষেও বেশ কিছু আপনি আমাদের ডিআরডিও যে ডেভেলপ করেছে, বিশেষ করে অ্যান্টি রায়াট ভেহিকল যেগুলো, যেমন বজ্র বলে একটি ভেহিকল রয়েছে যেটা অ্যান্টি রায়াট, সেখানে আপনার ওই জেট ইঞ্জিন ফিক্স করা থাকে যাতে এয়ার জেট দিয়ে কোনো ভিড়কে আলাদা করে দেওয়া যায়, ডিসম্যান্টল করা যায়। এই যে অ্যান্টি রায়াট যে ভেহিকল গুলো, এগুলো চট করে দেখলে যারা জানেন না তারা মনে করবেন যে ট্যাঙ্ক, কারণ এগুলো ওইরকম ভাবে প্রোটেক্টেড হয়। সো অ্যান্টি রায়াট ভেহিকল, আর্মার্ড ভেহিকল আর ট্যাঙ্ক, এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো আর্মার্ড ভেহিকল ডেফিনেটলি ছিল, সেটা আমি নিজেও দেখেছি, এবং সেগুলো যতদূর আমি জানি, আমার মনে হয় বা যতটুকু খবর পাই, এগুলো অ্যান্টি রায়াট ভেহিকল, ওর সঙ্গে ট্যাঙ্কের কোনো সম্পর্ক নেই। ভারতের কাছে যেটা রয়েছে, হ্যাঁ, বাংলাদেশে T-90 আছে ট্যাঙ্ক। 100 কাছাকাছি ট্যাঙ্ক। তো আমার মনে হয় না ঢাকা শহরে ওই 100 ট্যাঙ্ক নামিয়ে দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। ভারতবর্ষের কাছে 1200 ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল ট্যাঙ্ক যেগুলোকে বলছি, এই যে বাংলাদেশের কাছে 100 কাছাকাছি। এই যে T-90 ট্যাঙ্ক যেটা ভারতের কাছে রয়েছে, এর কার্যদক্ষতা বা এর ক্ষমতাটা ঠিক কতটা? দেখুন, T-90 কিন্তু ভারত বাংলাদেশ, দেখুন পরিস্থিতিগুলো আলাদা হয়। কনভেনশনাল ওয়ারফেয়ারে T-90, ভারত বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের সীমান্ত থেকে, ভারতের সীমান্ত থেকে ঢাকা অব্দি পুরো এলাকাটাই কিন্তু বসতিপূর্ণ। ভারত পাকিস্তানে কিন্তু আপনি রাজস্থান সীমান্তে দেখুন, পাঞ্জাব সীমান্তে দেখুন, জম্মু কাশ্মীর দেখুন, এইরকম ঘন বসতিপূর্ণ দেখবেন না। কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ততে কিন্তু ঘন বসতিপূর্ণ গ্রাম রয়েছে, গ্রামে মানুষ, সাধারণ মানুষ থাকছে। তো সেখানে T-80 মতো ট্যাঙ্ক ব্যবহার করার স্কোপ খুব কম। ভারতের যেটা একটা, আমি দেখুন, আমি কনভেনশনাল ওয়ারফেয়ারের লোক নই। কনভেনশনাল ওয়ারফেয়ারের লোক হলে তারা এটা আরো ভালো ট্যাকটিক্যাল ওয়েতে বলতে পারবে। আমি আনকনভেনশনাল বা স্পেশাল এজেন্সির কথা আমি বলতে পারি। সেখানে আমার মনে হয় ভারতের সব থেকে বড় একটা শক্তি যেটা রয়েছে, সেটা হচ্ছে ভারতের নৌবাহিনী। সেই নৌবাহিনী বাংলাদেশের সঙ্গে লড়াই, যদি সেরকম পরিস্থিতি আসে, এবং এয়ারফোর্স, নৌবাহিনী দিয়ে যদি ভারত বাংলাদেশের সাপ্লাই লাইন কাট অফ করে দিতে পারে, ভারতের বিরুদ্ধে চীনের সম্ভব হবে না বাংলাদেশকে কোন রকম সাপোর্ট দেওয়া।